71 সালকে 24-এর মুখোমুখি কেন দাঁড় করানো হচ্ছে? গ্রামের যারা জনগণের প্রতিনিধি তাদের হাতে ওই গ্রামের উন্নয়নের কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এগুলো তাদের হাতে ছাড়তে হবে এবং আপনার তার জন্য যে বাজেট, কর সংগ্রহ, সংরক্ষণ, এগুলোর অধিকার দিতে হবে, কাঠামোর তো জায়গায় দিতে হবে। এমপি তন্ত্র কায়েম রাখলে তো এটা হবে না। এই কথাগুলো কিন্তু আমরা বহুদিন আমাদের দাবি, দিনের পর দিন দাবি করে লড়াই করছি আমরা, এবং সেটা কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার জায়গাটা তৈরি হয়নি, তারা ভবিষ্যতের রাষ্ট্র কল্পনার জায়গাতেও যার যার দলগত জায়গাতেই অনেক বেশি জোর দিয়েছে। তারপরও আমরা বলবো যে কিছু অগ্রগতির জায়গাতে আমরা পৌঁছেছি। আমরা যে ঐকমত্য কমিশনে একটা জাতীয় সনদে যাচ্ছি, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থার কিছু গুণগত বদল ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে এবং আরো অধিকতর ক্ষমতা স্থানীয় সরকার ব্যবস্থা দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমরা কাঠামোগতভাবে ক্ষমতা ব্যবস্থাটা বদল করাচ্ছি, এটা খুব জরুরি, কিন্তু এটাই শেষ নয়। যে অর্থনৈতিক ব্যবস্থাটা এতদিন গড়ে তোলা হয়েছে, লুটপাট, দুর্নীতি, ওইটা যদি বহাল থাকে তাহলে আমরা ক্ষমতা কাঠামোকে যতই গণতান্ত্রিক করি, ওইটার ফাঁক ফোকর দিয়ে সব আবার এইটার সাথে সঙ্গতি। ফলে আমাদের মনে রাখা দরকার, এই রাজনৈতিক ক্ষমতা কাঠামোর বদলের সাথে সাথে অর্থনৈতিক এবং লুটপাটের যে অর্থনৈতিক যে বন্দোবস্ত, সেটা বদল করতে হবে। এই লুটপাট আর দুর্নীতির অর্থনৈতিক বন্দোবস্ত বদল না করতে পারলে, তার সংস্কৃতি বদল না করতে পারলে আমরা এই রাজনৈতিক ক্ষমতা কাঠামোকে কার্যকর করে দিতে পারবো। এই জায়গাটা আজকে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা যে ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছেন, তারা আমাদের সবচেয়ে একদম যাকে বলে প্রাথমিক জনপ্রতিনিধিত্বের কাঠামো, বেস লেভেল, এবং এর এই সবচেয়ে বেশি সংখ্যায় 55,000। এই 55,000 জনপ্রতিনিধিত্ব যখন সত্যি সত্যি একটা সক্রিয় এবং গণমানুষের সাথে মিশে থাকা এবং তাদের কাছে জবাবদিহি করা জনপ্রতিনিধি হবে, সেদিন বাংলাদেশের কাঠামো কিন্তু এমন একটা শক্তিশালী জায়গায় দাঁড়াবে। কাজে এখানে গ্রাম পর্যায়ে যে স্বাধীন ভূমিকার প্রশ্ন রাজনৈতিক দিক থেকে, সেটা খুব জরুরি। তার জন্য আমরা ওই রাজনৈতিক কাঠামো বন্দোবস্তের বদল করতে যাচ্ছি, যেখানে গণতন্ত্র আছে, যেখানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, সেইটার জন্য লড়াই করছি। কিন্তু এগেইন আবার যদি অর্থনৈতিক কাঠামোর না বদল ঘটে, এবং এটা আমি নূরের সাথে একমত যে আমরা মানে চুরির তো বন্ধ ব্যবস্থা করে রাখি। আপনার টাকার দরকার 50,000, আপনাকে 10,000 টাকা দিলে তো আপনি কি করবেন? তাই না? মানে আমাদের গায়ে কি বলে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাপড় অনুযায়ী আমার কোট কাটতে হবে, কিন্তু শরীরের সাথে তো সেটা মিলতে হবে। এখন কোট কাটলেন যে শরীর আর ঢোকে না, তখন তো আপনি অন্য কোনো ভাবে মানে সে জোগাড় করবেন, সেই অন্য জোগাড় করার হচ্ছে দুর্নীতি। এই কাঠামোগত জায়গাটা বদলাতে হবে। এখন এখানে অভিজ্ঞতা অনেকে বলবেন যে ভাই বেতন বাড়াতে কোনো লাভ নেই, বেতনও বাড়তে দিতে হয়, আবার চুরিটাও মানে বহাল। এই যে চুরি দুর্নীতির বদলের জায়গাটা মানে করা, এইটা আমাদের জাতীয় বিকাশের জন্য খুব জরুরি। আমি এসেছি বাংলাদেশ এই মুহূর্তে যতটুকু অর্থনৈতিকভাবে এসছে, এর চেয়ে যদি আপনি আরো উচ্চ, অনেকে বলে না আমরা সিঙ্গাপুর হয়ে যাব, আমরা ইউরোপ হয়ে যাব, এইসব তুলনা দেয়। আমি শুধু বলতে চাচ্ছি, যদি ওই বড় অর্থনীতি আপনি করতে চান সত্যি সত্যি, তাহলে এই বন্দোবস্ত দিয়ে আর এটা আমরা করতে পারবো না। আমাদের বিকাশ কিন্তু এখানে এসে মুখ থুবড়ে পড়বে। যদি সত্যি সত্যি আপনি সিঙ্গাপুর হতে চান এবং আপনি মানে ওই ওই ইউরোপের মতো বড় অর্থনীতি, যে কোনো দেশের সাথে তুলনা করতে পারেন, ওদের মতো বড় অর্থনীতির জায়গা যেতে চান, তাহলে তার একটা ব্যবস্থাপনার জায়গা লাগে। তো রাষ্ট্রটাকে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করতে হয়, সেই ব্যবস্থাপনা বদলাতে হবে। বিদ্যমান ব্যবস্থাপনা দিয়ে আমরা মুখ থুবড়ে পড়েছি। শেখ হাসিনা এই রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে এসেছিল, এটা মুখ থুবড়ে পড়ার রাষ্ট্র। সে যদি আর বেশি কিছুদিন ক্ষমতায় থাকতো, তাহলে অর্থনীতি পুরো ভেঙে পড়তো এবং টোটাল জিনিস এমনি কোলাপস করতো, মানে কোলাপস করার পর্যায়ে সে নিয়ে গিয়েছিল। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা যে ভায়াবিলিটি নাই, মানে এই বিদ্যমানটা, তাহলে এটাকে বদলানো না পারলে আমাদের উন্নতির সম্ভাবনাও কিন্তু যেটা আছে সেটা আমরা অর্জন করতে পারবো না। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, হয় মুখ থুবড়ে পড়বো না সামনের দিকে এগোবো। সামনের দিকে এগোতে হলে বিদ্যমান ব্যবস্থা আমাদের বদলাতে হবে, এবং সেইখানে ইউনিয়ন পরিষদের সদস্যদের একটা বিরাট করণীয় আছে। করণীয় জায়গা হচ্ছে জনগণকে
মোবিলাইজ করা। একটা বড় রাজনৈতিক প্রশ্নে আমি আবারও বলি, সেটা হচ্ছে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই এককেন্দ্রিক ক্ষমতার কাঠামো, এটা চেহারা দেখে ফেলছি, এটাকে বদলাতে চেয়েছি, গণতান্ত্রিক জায়গায় চেয়েছি। কিন্তু এইটা যদি এরকম জায়গায় চলে যায় যে না, আমরা একটা ধরনও ফ্যাসিবাদকে বিরোধিতা করে আরেকটা ধরন ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছি, তাহলে কিন্তু খুব বিপজ্জনক হবে। বাংলাদেশে কিন্তু এই রাজনৈতিক প্রবণতা শুরু হয়ে গেছে। ৭১ সালকে ২৪-এর মুখোমুখি কেন দাঁড় করানো হচ্ছে? ৭১ সাল আমাদের রাষ্ট্রপতনের লড়াইয়ের একটা চূড়ান্ত জায়গা, এবং সেখানে আমরা একটা যুদ্ধে জয় করে লক্ষ মানুষের প্রাণ দিয়ে এইখানে আমাদের রাষ্ট্রপতন করেছি। এই প্রশ্ন তোলার অর্থ হচ্ছে যে অন্য কোনোভাবে বাংলাদেশের গতিমুখ তৈরি করার চেষ্টা করা। ৭১ সালে যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে রাষ্ট্রপতন হয়েছিল, তার মধ্যে কতগুলো ফারাক আছে। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের চরিত্রে পুরোপুরি প্রকাশিত হয়নি। রাষ্ট্র চরিত্র অনেকভাবেই গণবিরোধী জায়গায় থেকে গেছে। এর মানে এই না যে আমাদের কোনো রাষ্ট্র হয়নি। অনেকে বলেন যে রাষ্ট্র তো গঠিতই হয় না, পুনর্গঠনের কি ব্যাপার আছে? আমরা কোথাও আকাশে ছিলাম, হাওয়ায় ছিলাম? আপনি বলতে পারেন এটা একটা গণবিরোধী রাষ্ট্র, কিন্তু এটা তো একটা রাষ্ট্র ভাই। আপনি বলতে পারেন একটা ঔপনিবেশিক রাষ্ট্র, কিন্তু এটা তো একটা রাষ্ট্র ভাই। এবং এই রাষ্ট্রকে আপনি বদলাতে চান, সেই বদলের বিভিন্ন রকম উপায় আছে। যদি বিপ্লব করে বদলাতে পারেন, সেই শক্তি গড়ে উঠে করেন, একবারেই মানে আমরা সব বদলে ফেলবো, এই জায়গায় দিতে পারেন। আরেকটা হচ্ছে যে যখন একটা কালেকটিভ সংগ্রাম হয়, সমষ্টিগত সংগ্রাম হয়, যেখানে কোনো একটা একক দল কর্তৃত্ব স্থাপন করতে পারে না নানা কারণে, তখন আমাদের সমষ্টিগতভাবে আমরা কতটুকু যেতে পারবো সেই জায়গার পদ্ধতি নিতে হয়। আমরা সমঝোতা এবং কনসেনসাসের পদ্ধতির মধ্যে এগোচ্ছি, এ কথাটা খেয়াল রাখবেন। এটা খুব জরুরি, আজকে জাতীয় প্রশ্ন। এই মুহূর্তে এই যে সমঝোতার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, এবং আমরা বাংলাদেশে নির্বাচনটা সম্পন্ন করাটা আমাদের রাজনৈতিক উত্তরণের জন্য খুব জরুরি। কেউ যদি বিচার সংস্কার নির্বাচনকে কোনো দিক থেকে বাধাগ্রস্ত করে, তার মানে সে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিচার আর সংস্কারকে যদি নির্বাচনকে মুখোমুখি করে, সরাসরি সে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা আমাদের পরিষ্কার করে উপলব্ধি করা দরকার। আমরা আসলে কি চাইছি? গণতান্ত্রিক বাংলাদেশ, সেখানে জনগণ মানে নিয়ন্ত্রণের জায়গায় যাবে। ও আমার পক্ষে জনগণ আসলে তখন সেটা জনগণ, আমার পক্ষে নাই বলে তখন আর জনগণ থাকছে না, এইরকম পরিস্থিতি হবে না। ফলে আমরা একটা আপনাদের করণীয়টা বলছি, ৫৫,০০০ ইউনিয়ন পরিষদের সদস্য যারা ছিলেন, যারা আছেন, তারা জনগণের সাথে আপনাদের যোগাযোগ আছে, তাদের মধ্যে রাজনৈতিক কতটুকু আছে। কিন্তু এটা মনে রাখা দরকার যে আপনারা ওই যে যদি আওয়ামী লীগের পতিত প্রধানমন্ত্রী যেভাবে বিদেশি সহায়তা নিয়ে বাংলাদেশটাকে এখনো পর্যন্ত মানে তার কর্তৃত্বে আনার এবং যে ধ্বংসের পথে তারা নিয়ে গেছেন, সেইটাই বহাল রাখার যে চেষ্টাটা এখনো করে যাচ্ছেন। ১৫ তারিখে, এই 15ই আগস্টে বলেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। এই জায়গাকে যদি কেউ সমর্থন করেন, তার মানে আপনি দেশের বিরুদ্ধে পজিশন। শেখ হাসিনা এখন বাংলাদেশে যে অবস্থা নিয়েছে, তাতে তার ভূমিকা হচ্ছে এই দেশের স্বার্থের সম্পূর্ণ বিপরীতে সে অবস্থান নিয়েছে। দেশ গোল্লা যাক তার জায়গায়, যেটা সে আগেও করেছে, এখনো করে যাচ্ছে, এবং পুরোটাই একটা নেগেটিভ জায়গায় দাঁড়িয়েছে। ডিনায়াল। ৭১ সালে আমরা ওইটা দেখেছি, গণহত্যার পরে একটা ডিনায়াল ছিল। জামাত ইসলামী তখন ব্যাখ্যা করেনি তার রাজনৈতিক অবস্থানে। শেখ হাসিনা এখন সেই পথ ধরেছেন। অ্যাপারেন্টলি আওয়ামী লীগের জামাত খুব বিরোধী জায়গা, কিন্তু ফলো করছেন তো একে অপরকে, যে ঠিক তাদের যথার্থ ব্যাখ্যা নাই জনগণের, এবং তারা অস্বীকার করছেন যেখানে কোনো গণহত্যাই হয়েছে। সব বোধহয় নিজেদেরকে মেরে ফেলেছে, এবং এইভাবেই এই যে প্রচারণা শেখ হাসিনা, এবং আমার এই কথাটা একটু কেটে তারপর একটু পরে প্রচারণা হবে। আজকে সোশ্যাল মিডিয়া অনেক কথা বলার আছে। এই যে চিলে কান নিয়ে গেল, কানের দিকে না তাকিয়ে চিলের পিছনে দৌড়াতে থাকা, এই দৌড়াতে থাকার জায়গাতে আমরা আছি, সেটা একটা বিষয়। কিন্তু আমি আবার বলবো যে আমরা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে দাঁড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েমের স্বপ্ন না দেখি। অনেকেই মনে করে আমাদের শক্তিশালী রাষ্ট্র দরকার।
বাংলাদেশে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সম্পন্ন একটা রাষ্ট্র করতে পারছি, সেই রাষ্ট্র দেশকে জনগণকে শক্তিশালী করতে পারবে না। খুব বিপজ্জনক যদি জনগণ শক্তিশালী না হয়, দেশ শক্তিশালী না হয়, অর্থনীতি শক্তিশালী না হয়। শক্তিশালী রাষ্ট্র মানে কি? রাষ্ট্রের যে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের শক্তিশালী অবস্থা, তারা যেভাবে দেশ চালাবে আর একটা কর্তৃত্ববাদী কায়দায়, আমি যা সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে ভালো জ্ঞানী, আমি বুঝি কিভাবে সবচেয়ে ঠিক করতে হবে, এই জায়গায় এটা কিন্তু শেখ হাসিনারই নবায়ন হবে। ফলে হাসিনাগিরি আমাদের দেশ থেকে আমাদের বিদায় করতে হবে, সেই লড়াইটা করতে হবে। আমি শেষ করে আনি যে এই রাজনৈতিক ভূমিকার জায়গা থেকে যদি আমরা দেখি, বাংলাদেশে আপনারা যে একটা এখন জনপ্রতিনিধিরা মানে এই কাঠামো ইউনিয়ন পরিষদের কাঠামো, সেটা হচ্ছে নতুনভাবে আমাদের ইউনিয়ন পরিষদের যে লড়াইটা আমরা করছি, সেই লড়াইগুলোতে আপনাদের অংশগ্রহণটা থাকবে। লড়াইটা চলমান রাখতে হবে। ইউনিয়ন পরিষদ সদস্যদের একটা কাঠামো আছে, এইখানে দলমত নির্বিশেষে ইউনিয়ন পরিষদের এবং স্থানীয় সরকার ব্যবস্থার যে ক্ষমতার কাঠামোর বদল ঘটানো, সেটার জন্য আপনাদেরকে ভূমিকা নিতে হবে। এই যে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা আপনাদের হাতে আনতে হবে, আইন শৃঙ্খলা আপনাদের হাতে আনতে হবে, এই দাবিগুলো বারবার তুলতে হবে এবং রাজনৈতিক দলকে মুখোমুখি করতে হবে। আজকে আপনারা কয়েকজনকে পেরেছেন, কিন্তু শক্তিশালী আর নিজেরা সত্যিকার অর্থে হন। যদি বাইসাস একটা সত্যিকার ৫৫,০০০-এর সংগঠন হয়, সারা দেশের প্রতিনিধি, কিন্তু সারা দেশের প্রতিটি গ্রামের প্রতিনিধি, কাজে এইটার শক্তি কিন্তু বিবেচনা করতে হবে। এটা হচ্ছে সারা দেশের প্রতিটি গ্রামের প্রতিনিধি। এই প্রতিনিধিদের সামনে আজকে সমস্ত জাতীয় নেতাদেরকে আজকে তাদের জবাবদিহির জায়গায় নিয়ে আসা দরকার এবং জবাবদিহির জায়গাটা করা দরকার যে কেন নাগরিক সেবা, কেন আইন শৃঙ্খলা, কেন শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গা আপনার এই ইউনিয়ন পরিষদের হাতে থাকবে না। এবং সেটা যদি আমরা আনাতে পারি, তাহলে বাংলাদেশের সত্যিকার একটা পরিবর্তনের সূচনা। আমাদের স্কুলগুলো রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে যাবে। আমাদের ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো সত্যিকার মানুষের সেবার প্রতিষ্ঠান হবে।